ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। আজকে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে 95 এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম হচ্ছে ভূতের মাসি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, গল্পটা শুনতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমরা পরবর্তী গল্প বানাতে আরও আগ্রহ হই। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। ভূতের মাসি কথাটা অনেককেই বলতে শোনা যায়, কিন্তু সত্যি সত্যি কেউ কোনোদিনও ভূতের মাসির পাল্লায় পড়েছে বলে আমি শুনিনি। সুশীলদা বলল, তোমরা না শুনলেও আমি কিন্তু শুনেছি, এবং শুনেছি একজন বিশ্বাসযোগ্য লোকের মুখ থেকেই। সুশীলদা বলল, আমার বাবার এক বন্ধুর কাছে। তিনি ছিলেন নামকরা এক কবিরাজ। তার নিজের মুখ থেকে আমি শুনেছি। আমরা একদিন সবাই মিলে ওনাকে কাহিনীটা বলার জন্য খুব করে ধরলাম। অনেক ধরাধরি এবং গোটা 2 পান খাওয়ানোর পর বলতে রাজি হলো। সুশীলদা বলল, শোনো তবে, কাহিনীটা এইরকম। গ্রামের নাম পাথর বেরিয়া। এই গ্রামে ছিল তারাপদ বৈরাগী নামে এক কবিরাজ। কবিরাজ হিসেবে যথেষ্ট সুনাম ছিল তারাপদ বাবুর, গুণও ছিল খুব। যত রাতে তাকে ডাকা যাক না কেন, তিনি রোগী দেখতে আসতেন। সে রোগী পয়সা দিতে পারুক আর নাই পারুক। সেদিন রাতেও তাই হলো। তিনি অল্প ঘুমিয়েছিলেন। রাত তখন 2টো কি আরও বেশি হবে। এমন সময় একজন লোক এসে তাকে ডাকাডাকি শুরু করলো। তারাপদ বাবু ঘুম থেকে উঠে বললেন, কে? লোকটি বলল, আগে আমি কেয়াতলা থেকে আসছি। দয়া করে যদি একবার আমাদের বাড়ি আসেন তো খুব উপকার হয়। কেন, কার আবার কি হয়েছে? আগে আমার মাসির খুব অসুখ। রাত যত বাড়ছে অসুখও তত বাড়ছে। আহা, তা নয় হলো, কিন্তু অসুখটা কি? বমি কবিরাজ বাবু, মাসি ভকভক করে শুধু বমি করে চলেছে। আহা, জ্বর নেই তো? সে আর বলতে, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। এই কথা বলে একটু ভাবলেন তারাপদ বাবু। তারপর বাক্সটা হাত নিয়ে বেরিয়ে পড়লেন সেই লোকটার সঙ্গে। পথ অনেকটা, 4 মাইলের কম তো নয়ই। এতটা পথ হেঁটে যেতে হবে। পথে চলেছেন দুজনে। জ্যোৎস্নার রাত, তাই আর আলো সঙ্গে নিলেন না কবিরাজ মশাই। দুজনে গল্প করতে করতে এগিয়ে চলেছেন। ঘণ্টাখানেক বাদে একটা বাড়ির সামনে এসে লোকটা বলল, এই বাড়ি। কবিরাজ মশাই দেখলেন বাড়িটা মাটির। বাড়ির চেহারা দেখে অনুমান করে নিলেন খুব গরিব এরা। ধারে কাছে আর কোনো বাড়ি নজরেও পড়ল না তারাপদ বাবুর। তিনি আরও লক্ষ্য করলেন বাড়িটার চারপাশে শুধু বন, বিরাট বিরাট সব গাছপালা। লোকটা বলল, আসুন কবিরাজ বাবু। লোকটার কথায় যেন চমক ভাঙল তারাপদ বাবুর। তিনি সেই লোকটার পেছনে পেছনে বাড়ির ভিতরে গেলেন। দাওয়ায় একটা টিম টিম আলো জ্বলছে, কিন্তু কোনো লোকজনের সারা শব্দ পাওয়া গেল না। কবিরাজ মশাই বললেন, বাড়িতে আর কোনো লোকজন নেই বুঝি? লোকটা বলল, আগে না, আমি আর আমার মাসি থাকি। লোকটা ঘরের মধ্যে নিয়ে গেল তারাপদ বাবুকে। ঘরের ভিতরে ঢুকে তারাপদ বাবু দেখলেন রোগিণী অর্থাৎ লোকটার মাসি বাঁশের মাচানে শুয়ে রয়েছে। কবিরাজ মাচানের এক পাশে গিয়ে বসে বললেন, দেখি মা, তোমার হাতটা। রোগিণী এতে এক ফোঁটাও নড়ল না, এমনকি কোনো সাড়া শব্দও করল না। তারাপদ বাবু নিজেই হাত বাড়িয়ে রোগিণীর বাম হাতটা ধরলেন। এ কি, এই যে বরফের মতো ঠান্ডা। লোকটা বলল, কেমন বুঝছেন কবিরাজ বাবু? ভালো তো? ভালো কি মন্দ তা এখন কি করে বলবো বাবাজি, আগে দেখি ভালো করে। কবিরাজ বাবু দেখতে লাগলেন রোগিণীর নাড়ি। না, নাড়ি পেলেন না। একটু ঘাবড়ে গেলেন তারাপদ বাবু। লোকটাকে বললেন, একটু গরম জল চাই যে। হ্যাঁ কবিরাজ মশাই,
এক্ষুনি এনে দিচ্ছি। এই কথা বলে 1 মিনিটের মধ্যেই লোকটা একটা বাটিতে করে গরম জল এনে দিল। একটু অবাক হলেন কবিরাজ মশাই, এত চট করে লোকটা গরম জল আনলো কি করে? জলটা তো গরম করতে সময় লাগবে, এত তাড়াতাড়ি? যাকে ও নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তিনি একটা পুড়িয়া বাক্স থেকে বের করে রোগিণীর মুখটা হাঁ করে ধরে ভেতরে ঢেলে দিলেন ওষুধটা। একটা ছোট্ট গ্লাস ছিল নিজের বাক্সর মধ্যেই, সেটাতে করে একটু গরম জলও ঢেলে দিলেন রোগিণীর মুখে। 1 মিনিট লাগলো না সময়, রোগিণী একেবারে ধর মরিয়ে উঠে বসলো। কি ব্যাপার? তবে কি রোগিণী মিছিমিছি পড়েছিল রোগের ভান করে? তারাপদবাবু বললেন, এখন কি একটু সুস্থ বোধ করছো মা? রোগিণী কোনো কথা বলল না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কবিরাজের মুখের দিকে। রোগিণীর বোনপো অর্থাৎ সেই লোকটা বলল, কি গো মাসি, ভালো হয়ে গেলে? কোনো কথা বলল না রোগিণী। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হতে লাগলো তারাপদ বাবুর। ব্যাপারটা কি, যা সব ঘটছে এ তো কোনো স্বাভাবিক ব্যাপার নয়। লোকটা বলল, কবিরাজ বাবু, আপনি একটু এদিকে আসুন। মাসি ভালো হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আপনি এবার বিশ্রাম করবেন, আসুন, সকাল হলে বাড়ি যাবেন। লোকটার সঙ্গে তারাপদ বাবু দাওয়ায় এলেন। এসে দেখেন বেশ পরিপাটি করে বিছানা করা রয়েছে। মোটা গদির মতো বিছানা, ধপধপে বালিশ, একটা মোটা পাশ বালিশও দেওয়া হয়েছে বিছানায়। তারাপদবাবু ভেবেই পেলেন না লোকটা কখন সে বিছানা করলো। সে তো সর্বক্ষণই তার কাছেই ছিল, বিছানাটা করলো কখন? যাই হোক, এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তাড়াতাড়ি শুয়ে পড়লেন তিনি। অনেকটা পথ হেঁটেছেন, সুতরাং ক্লান্তি ও অবসাদে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গিয়েছে, সূর্য উঠে পড়েছে পূব আকাশে। তারাপদবাবু চোখ খুলে অবাক, দেখেন চারিপাশে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে তারাপদবাবু উঠে বসলেন। বসে বিছানার দৃশ্য দেখে তিনি আরও অবাক হলেন। তিনি শুয়ে রয়েছেন মাটির ওপর, মাথার উপর একটা মরার কাঠ, পাশ বালিশটাও একটা লম্বা আধপোড়া মরার কাঠ। কি ব্যাপার, কি কাণ্ড? গ্রামের একজন বলল, আপনার বাড়ি কোথায় কর্তা? এখানে এই শ্মশানে শুয়ে কেন? শ্মশান? শ্মশানে ঘুমিয়েছেন তিনি? এবার সব জলের মতো পরিষ্কার হয়ে গেল তারাপদ বাবুর। তিনি বুঝতে পারলেন গত রাত্রে তিনি ভূতের পাল্লায় পড়েছিলেন। চারিদিক ভালো করে দেখলেন কবিরাজ মশাই, সত্যি এটা তো শ্মশান। আশেপাশে কোনো লোকের বাড়ি ঘর কিছুই নেই। সুশীলদা তার কাহিনী শেষ করে বলল, তারাপদ, কবিরাজের মুখেই এই কাহিনী শুনেছি, সত্যি মিথ্যা অবশ্য তিনি জানেন না। আমরা এরপর অবিশ্বাসী বা করি কি করে, আর বিশ্বাসী বা করি কি করে? আজকের এই ছোট্ট গল্পটা কেমন লেগেছে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও গল্প লিখে পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও। তোমরা এই গল্পটা সবার সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না প্লিজ। গল্পটা শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।